সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায় থেকে আমার 4 নম্বর ক্লাসটি নিব। এর আগে আমি এই অধ্যায় থেকে আরও 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার 4র্থ ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো এক নজরে একটু দেখে আসি। আজকে আমি আলোচনা করব শক্তির রূপ, শক্তির বিভিন্ন উৎস, শক্তির রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার রাশি কি, 1 ওয়াট বলতে কি বোঝায়, কর্মদক্ষতা কাকে বলে, কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়, ক্ষমতা একটি লব্ধ রাশি প্রমাণ করো। আলোচ্য বিষয়গুলো দেখলাম। এবার এসো মূল আলোচনায় চলে আসি। গত ক্লাসে আমরা শক্তি নিয়ে পড়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় শক্তি নিয়েই আমার আজকের শক্তির শেষ ক্লাসটা হবে। গতদিন আমরা শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ শিখেছিলাম, সূত্রটা কাকে বলে শিখেছিলাম। আজকে দেখো, শক্তি নিত্যতা শিখেছিলাম। শক্তির রূপ কয়টি? শক্তির কয়টি রূপ আছে? প্রথমে আমার আলোচ্য বিষয় ছিল শক্তির রূপ। শক্তির রূপ 9টি আছে। কি কি রূপ আছে? একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, আর এই যান্ত্রিক শক্তির মধ্যে কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তি আছে। যান্ত্রিক শক্তি হলো একটা রূপ, তারপরে হলো তাপ শক্তি, তারপর শব্দ শক্তি, তারপর বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি এবং নিউক্লিয় শক্তি, আর হলো সৌর শক্তি। এই 9টা যে শক্তির রূপ, এই 9টা শক্তির রূপের মধ্যে তোমাদের শুধু বইয়ে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা আছে। বাকি রূপগুলো নিয়ে তুমি ভালো করে তোমাদের বই থেকে রিডিংগুলো পড়ে নিবে, অনেক সময় MCQতে আসে এজন্য। এরপর দেখো, শক্তির উৎস কি? তোমাদের এই পরের টপিকটা হচ্ছে শক্তির উৎস। শক্তির উৎস আমরা জানি, শক্তির উৎসকে আমরা 2 ভাগে ভাগ করেছি। মোট যে শক্তি, পৃথিবীতে মোট যে শক্তি, সেটার উৎসকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, আর একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তার মানে আমি কি লিখতে পারি? তার মানে আমি লিখতে পারি শক্তির উৎস হচ্ছে 2টা, তাই না? একটা হচ্ছে অনবায়নযোগ্য, আর একটা হচ্ছে, এগুলো কিন্তু তোমরা ছোট ক্লাসেও পড়েছো, অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য। নামের মধ্যে কিন্তু অর্থটা লুকিয়ে আছে। খেয়াল করো, অনবায়নযোগ্য, এটা কিন্তু আমরা ছোট ক্লাসে পড়েছি। অনবায়নযোগ্য মানে যে শক্তিকে পুনরায় আর তৈরি করা যায় না, পুনরায় আর ব্যবহার করার উপযোগী করা যায় না, সেটাই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর যে শক্তিকে আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি, অর্থাৎ আবার তৈরি করতে পারি, সেগুলোকেই বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তাহলে অনবায়নযোগ্য শক্তিগুলো কি কি হতে পারে বলো তো শিক্ষার্থী? অনবায়নযোগ্য শক্তিগুলো হতে পারে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল। এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, কারণ এগুলো ব্যবহার করতে করতে একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, এবং এগুলো কিন্তু আবার আমরা পুনরায় তৈরি করতে পারবো না। এটাই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এরপর দেখো, নবায়নযোগ্য শক্তি কি? নবায়নযোগ্য শক্তি তো বললাম আমি, যেগুলো পুনরায় আবার তৈরি করা যায়, ব্যবহার উপযোগী করা যায়, সেগুলোকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে পানির স্রোত, তারপরে আছে বায়ু প্রবাহ, সূর্যের আলো। এগুলো কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না, তাই না? এই যে পানির স্রোতটাকে কিন্তু আমরা ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করি। কিভাবে? পানির যখন স্রোতগুলো যখন খরস্রোত বয়ে আসে,
এই খরস্রোতটাকে আমরা একটা বাঁধ তৈরি করে এটাকে বাধা দিই। বাধা দেওয়ার ফলে এখানে এক ধরনের চাপের সৃষ্টি হয়, শক্তি ওখানে জমা হতে থাকে। পরে এখানে আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, এটাকে বলা হয় কিন্তু জলবিদ্যুৎ। তারপরে দেখবে বায়ু প্রবাহকে কাজে লাগিয়েও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। বাতাস, এটাকে বলা হয় কি বলতো, উইন্ডমিল। এই উইন্ডমিলের সাহায্যেও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। যেহেতু পানির প্রবাহ কখনোই শেষ হবে না এবং বায়ু প্রবাহ কখনো থেমে যাবে না, কাজে এগুলো কিন্তু সারা জীবন আমরা তৈরি করতে পারবো এবং এই শক্তিগুলো থেকে আমরা অন্যান্য শক্তি তৈরি করতে পারবো। এগুলোই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে শক্তির রূপান্তর। গত ক্লাসে আমি পড়েছিলাম শক্তির নিত্যতা সূত্র। সেখানে কিন্তু আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি শুধু একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হয় মাত্র। ঠিক সেটাই শক্তির রূপান্তর। তার মানে শক্তি কিন্তু আমরা সৃষ্টিও করতে পারছি না, ধ্বংস করতে পারছি না। এই যে রূপান্তর, আমরা কিভাবে শক্তির রূপান্তর হয়, আমরা নানা কাজে দৈনন্দিন নানাভাবে কিন্তু আমরা শক্তির রূপান্তর দেখে থাকি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এই যে আমরা যখন শীত আসে আমরা কিন্তু সারাক্ষণ হাত এভাবে করে কি করি বলো তো? দুই হাতটা ঘষে কি করি? গরম করি, তাই না? এখানে কিন্তু শক্তির রূপান্তর হচ্ছে। তুমি খেয়াল করলে দেখবে আমরা যখন এভাবে করি, শুধু হাত এভাবে রাখলে কি হাত গরম হবে? গরম হবে না। আমরা যখন হাতটা এভাবে করে ঘষবো তখন এই যে এটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এভাবে ঘষার ফলে এখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এই যে যান্ত্রিক শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হলো? তাপ শক্তিতে রূপান্তরিত হলো। ঠিক একইভাবে আমরা যখন আমাদের বাসা বাড়িতে জেনারেটর চালাই বিদ্যুৎ চলে গেলে, তখন কি হয়? জেনারেটরটাও ঠিক একই কাজ করে। যান্ত্রিক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত করে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তখন কিন্তু আমরা বৈদ্যুতিক শক্তি পাই এবং বিভিন্ন যন্ত্রাংশ আমাদের বাসায় চালাতে সক্ষম হই। তারপরে কি হয় দেখো তো শিক্ষার্থী, তোমার বাসায় যে আয়রন করো, কাপড় আয়রন করো ইস্ত্রি দিয়ে, এই আয়রনটা কি করে? বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু সে তাপ শক্তি উৎপন্ন করে এবং সেই তাপের কারণেই কিন্তু তোমার জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে আয়রন হয়ে যায়, তাই না? ঠিক একইভাবে আমরা যখন বাঁশি বাজাই, দেখবে খেয়াল করবে বাঁশির ছোট ছোট ছিদ্র থাকে, বাঁশির সামনে কিন্তু কি করতে হয়? ফু দিতে হয়, তাই না? এই যে আমরা বাঁশিটা বাজাচ্ছি, এখানেও কিন্তু যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তারপরে তোমরা বাসায় টেলিভিশন দেখছো, টেলিভিশন যখন দেখো তখন কি হয়? টেলিভিশনটা বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তি উৎপন্ন করে। এটা আমরা দেখেই বুঝতে পারছি। আমরা যখন টিভির স্ক্রিনটা অন হয় তখন আমরা একসাথে সবগুলোই কিন্তু সব শক্তির রূপান্তর দেখতে পাই, তাই না? এইভাবে কিন্তু শক্তির রূপান্তর হয়। তারপর আমরা যে খাবার খাচ্ছি, প্রতিদিন সকালবেলা ওঠার পর থেকে যে আমাদের খাবার খাওয়া, এই খাবারটা কিন্তু এক ধরনের রাসায়নিক শক্তি। এটা ভেঙে আমাদের শরীরে কি শক্তি উৎপন্ন হয়? আমাদের তাপ শক্তি উৎপন্ন হয়। তারপরে ধরো এই যে তেল, পেট্রোল, এগুলো কি হয়? এগুলো রাসায়নিক শক্তি। এগুলো ভেঙে পরবর্তীতে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি রূপে রূপান্তরিত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে কত ধরনের রূপান্তর আছে। তারপরে এই যে আর কি হতে পারে? তারপরে ধরো এই যে ইঞ্জিনগুলো, গাড়ির ইঞ্জিনগুলো, এগুলো কিন্তু কি হয়? এগুলো কিন্তু তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আশা করি এই যে শক্তির রূপান্তর, এগুলো তোমাদের বইয়ে অনেকগুলো রূপান্তরের উদাহরণ আছে। তোমরা জাস্ট এগুলো একটু ভালো করে রিডিং করে যাবে, কারণ এগুলো থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, এমসিকিউ এর জন্য হয়তো আসতে পারে। এই জন্য নিজেরা ভালো করে একটু একবার রিডিং করে নেবে। এরপর দেখো, এরপর হচ্ছে ভর এবং শক্তির সম্পর্ক। ভর এবং শক্তির সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আমাদের যে বিজ্ঞানী আছেন আইনস্টাইন, উনি ভর এবং শক্তির একটা সম্পর্ক দিয়েছেন, যেটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, প্রথম অধ্যায়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই থিওরি অফ রিলেটিভিটিটা, এটা বাংলা নাম হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। এই থিওরি অফ রিলেটিভিটিতে উনি বলেছেন যে কণা, বস্তুর ভর আর শক্তি হচ্ছে একই ব্যাপার।
শক্তি বস্তুর ভর এবং শক্তি একই। কোনো একটা ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তখন সেটা বিপুল পরিমাণে, বিশাল পরিমাণে একটা শক্তি আমরা সেখান থেকে পেতে পারি। এবং তিনি এটার সমীকরণটা এভাবে লিখেছেন, ভর এবং শক্তির সম্পর্ক অর্থাৎ মোট শক্তি সমান সমান mc²। এই যে সূত্রটা, এটাকেই বলা হচ্ছে ভর শক্তি সম্পর্কের সমীকরণ। এখানে খেয়াল করো, E হচ্ছে মোট শক্তি, M হচ্ছে যে ভরটাকে আমি শক্তিতে রূপান্তরিত করব সেই ভর, আর সিটা কি বলতো, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তো ধ্রুব, আর এখানে যে ভরটাকে আমি শক্তিতে রূপান্তরিত করব সেই ভরটা নিয়ে এই আলোর বেগের বর্গ দিয়ে গুণ করলেই শক্তি পাওয়া যাবে। এবং এই শক্তি কিন্তু বিশাল এবং ব্যাপক, অনেক বিশাল পরিমাণে শক্তি এখান থেকে আমরা পেতে পারি। এটাই হচ্ছে ভর শক্তির সম্পর্ক, E = mc²। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমাদের এই যে সারা পৃথিবীতে যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আছে, এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো এই শক্তিকে ব্যবহার করেই কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের দেশেও রূপপুরে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, তোমরা শুনেছো হয়তো। এখানেও কিন্তু এই সূত্র ব্যবহার করেই বৈদ্যুতিক শক্তি তৈরি হবে। কিভাবে তৈরি হবে শিক্ষার্থী? এই যে ভর শক্তির সম্পর্ক, এখানে কিন্তু একটা বিক্রিয়া ঘটছে। এখানে আমরা এক ধরনের তেজস্ক্রিয় মৌল ব্যবহার করি। এই ধরনের অনেকগুলো তেজস্ক্রিয় মৌল আছে, তার মধ্যে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সচরাচর সেটা হচ্ছে ইউরেনিয়াম। তোমরা খেয়াল করো, এখানে আমি ইউরেনিয়ামের একটা এই যে প্রতীক এঁকে রেখেছি। এটা হচ্ছে ইউরেনিয়ামের ভর সংখ্যা। দেখো, ইউরেনিয়ামকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন এটা ভেঙে দুইটা মৌল তৈরি হয়, একটা হচ্ছে ক্রিপ্টন, একটা হচ্ছে বেরিয়াম, আর তিনটা আবার নিউট্রন তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটায় খেয়াল করো, এই যে একটা নিউট্রনকে দিয়ে যখন একটা ইউরেনিয়ামকে আঘাত করা হচ্ছে তখন এই ইউরেনিয়ামটা ভেঙে যাচ্ছে, ভেঙে ক্রিপ্টন এবং বেরিয়াম তৈরি হচ্ছে। এটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, প্রচুর তাপ শক্তি এখানে উৎপন্ন হচ্ছে। এই তাপ শক্তিটাই কিন্তু আমরা ব্যবহার করছি বিদ্যুৎ উৎপন্নের ক্ষেত্রে। এবং এই তাপ শক্তিটা কি হবে, আর এখানে যে তিনটা নিউট্রন আরো থাকছে, এই তিনটা নিউট্রন দিয়ে আবার তিনটা ইউরেনিয়াম অণুকে আবার আমরা আঘাত করতে পারছি। এইভাবে এই প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে এবং এটা থামানোর আর কোনো উপায় নাই। একবার শুরু হলে এটা অনবরত অটোমেটিক্যালি চলতে থাকবে। এবং এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে চেইন বিক্রিয়া, বা এটার নাম হচ্ছে কিন্তু আর একটা বিক্রিয়া বলতে পারি ফিশন বিক্রিয়া। ফিশন কি তোমাদের এটা এখানে একটু শিখে রাখা ভালো। ফিশনটা হচ্ছে অপেক্ষাকৃত ভারী মৌল যখন ভেঙে অপেক্ষাকৃত ছোট ছোট দুটি মৌলে বিভক্ত হয় যে বিক্রিয়ার মাধ্যমে, যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলছি ফিশন। এখানে খেয়াল করো, ইউরেনিয়াম একটি ভারী মৌল, এটা ভেঙে অপেক্ষাকৃত ছোট দুইটা মৌল তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ফিশন বিক্রিয়া। আর ফিউশনটা কি, যে নিউক্লিয়ার রাসায়নিক বিক্রিয়ায় অপেক্ষাকৃত হালকা দুটি মৌল একত্রিত হয়ে একটা ভারী মৌল উৎপন্ন হবে, জাস্ট ফিশনের উল্টা প্রক্রিয়া, এটাই হচ্ছে ফিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে নিউক্লিয়ার বিক্রিয়াতে, নিউক্লিয়ার প্ল্যান্টে এইভাবে একটা ইউরেনিয়ামকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন এখানে যে প্রসেসটা চলতে থাকে, এটা চেইন বিক্রিয়া, এটা অনবরত চলতেই থাকবে এবং প্রতিনিয়ত একটা ইউরেনিয়ামের সাথে একটা নিউট্রন রিঅ্যাকশন করে তিনটা নিউট্রন উৎপন্ন হবে, পাশাপাশি তাপ শক্তি উৎপন্ন হবে এবং এগুলো উৎপন্ন হবে। এবং এই তিনটা নিউট্রন আবার তিনটা ইউরেনিয়ামকে ভাঙবে। এইভাবে ভাঙা প্রক্রিয়া চলতেই থাকবে এবং একটা পর্যায়ে যদি এটা না থামানো হয় তাহলে কিন্তু এই আণবিক চুল্লিটা ভেঙে যেতে পারে, বিস্ফোরণ হয়ে মানে একেবারে বিস্ফোরিত হতে পারে এবং এটা জানমালের অনেক ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে কি করা হয়, ক্যাডমিয়াম নামক এক ধরনের মৌলের রড দ্বারা
ওই পারমাণবিক চুল্লিতে এটা প্রবেশ করানো হয়, তখন অনেক অনেক এই যে নিউট্রন ওই ক্যাডমিয়াম রডকে শোষণ করে নেয়। ক্যাডমিয়াম রড ওই নিউট্রনগুলোকে শোষণ করে নেয়, যার ফলে কি হয়, এই প্রক্রিয়াটা আবার নতুনভাবে চালু হয়। অতিরিক্ত নিউট্রনগুলো তখন শোষিত হয়ে নিউক্লিয়ার বিক্রিয়াটাকে আবার সচল রাখা হয়, যাতে কোনো রকম নিউক্লিয়ার বিস্ফোরণ না হয় এবং যতটুকু তাপশক্তি আমাদের দরকার ততটুকু তাপশক্তি যেন আমরা এই বিক্রিয়া থেকে সংগ্রহ করতে পারি, সেই প্রসেসটা এইভাবেই চালু রাখা হয়। নিউক্লিয়ার প্ল্যান্টগুলো এভাবেই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে নিউক্লিয়ার প্ল্যান্টটা কিভাবে কাজ করে, ভরশক্তি সম্পর্ক থেকে কিভাবে চেইন বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো কাজ করছে। এরপর আসো শিক্ষার্থী, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা কাকে বলে সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। শক্তি কাকে বলে সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। তার আগে শিখেছিলাম কি কাজ কাকে বলে, সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে সেটাকে আমরা বলছি কি কাজ। এখন দেখো ক্ষমতা কাকে বলে। ক্ষমতার সাথে কাজের একটা সম্পর্ক আছে। কিরকম? কাজ আমরা শিখেছিলাম বলের দিকে সরণ কি, ঠিক একইভাবে ক্ষমতা হবে একক সময়ের কাজকে। অর্থাৎ খেয়াল করো, যদি টি সময়ে ডাব্লিউ কাজ হয় তাহলে একক সময়ে কি কাজ হবে? ডাব্লিউ বাই টি, তাই না? এই যে একক সময়ে যে কাজটা, এটাকেই বলা হচ্ছে কি ক্ষমতা। অর্থাৎ প্রতি সেকেন্ডের কৃত কাজকেই বলা হচ্ছে ক্ষমতা। আমরা আরো অন্যভাবে বলতে পারি, কাজ করার হারকে আমরা বলছি ক্ষমতা। আশা করি বুঝতে পারলে ক্ষমতা কাকে বলে। এটাকে কিন্তু আমরা আবার অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, W সমান সমান আমরা কি শিখেছিলাম? Fs, তাই তো? এটা কি আছে টি। এখন F সমান সমান আমরা কি জানি? F সমান সমান Ma, তাই না? S আছে, আমরা টি লিখলাম। এটা যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে কি হবে শিক্ষার্থী? F G, S এর জায়গায় কি লিখবো আমরা, আর এর জায়গায় কি লিখবো? mg h, তাই না? t। এটাই কিন্তু হচ্ছে আমাদের ক্ষমতার নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে ক্ষমতা কি তোমরা বুঝতে পারলে? ক্ষমতা কি? এখন ক্ষমতার একক কি? ক্ষমতার এককটা আমরা এখান থেকে বের করতে পারি। কাজের একক কি বলতো? কাজের একক হচ্ছে জুল, আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে। আর সময়ের একক সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি পাওয়া গেল? ক্ষমতার একক পাওয়া গেল জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি ওয়াট। এটাকে আমরা বলতে পারি ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটাকে আমরা এইভাবে করে লিখি WATT। ক্ষমতার একক পেলাম আমরা ওয়াট। ক্ষমতা একটা স্কেলার রাশি। এখানে সবগুলোই কিন্তু কাজ, ক্ষমতা এবং শক্তি সবই কিন্তু কি রাশি পেয়েছি আমরা পেয়েছি স্কেলার রাশি। এরপর দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, তুমি ক্ষমতার একক শিখলাম, ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা কি? কাজের মাত্রা কি আর সময়ের মাত্রা কি সেটা যদি আমরা জানি, আমরা কিন্তু ক্ষমতার মাত্রা পেয়ে যাব, তাই না শিক্ষার্থীরা? কাজের মাত্রা আমরা কি শিখেছিলাম? ml স্কয়ার t ইনভার্স -2, তাই না? আর নিচে কি আছে? t। t এর মাত্রা কি t। তাহলে যদি এখানে এটাকে উপরে নিয়ে যাই এই tটাকে, তাহলে ml স্কয়ার t, এখানে একটা এখানে 1 আছে, এটা উপরে গিয়ে -1 হয়ে যাবে, তাহলে -3। তাহলে বুঝতে পারলে ক্ষমতার মাত্রা কি হবে? ml স্কয়ার t ইনভার্স 3। আচ্ছা, এরপর দেখো ক্ষমতার রাশি বলেছি, ক্ষমতার রাশি হচ্ছে স্কেলার রাশি। এখন একটা আমি দেখো তো তোমরা পারো কিনা, একটা কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি। ধরো
এখানে একটা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে একটা দিনমজুর সে 10টা ইট মাথায় নিয়ে এই একটা ফ্লোরে উঠতে তার 5 মিনিট লাগে। ও 10টা ইট মাথায় নিয়ে এখানে উঠতে ওর 5 মিনিট লাগে। ঠিক আরেকজনের এখানে 20টা ইট নিয়ে এখানে উঠতে ওরও 5 মিনিট লাগে। তাহলে কার ক্ষমতা বেশি শিক্ষার্থী বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, যে 10টা ইট মাথায় নিয়ে 5 মিনিট সময়ে এখানে গেল তারই কিন্তু ক্ষমতা বেশি। ঠিক একই রকম যদি কারো ওজন হয় 60 কেজি, ধরো তোমার বন্ধুর ওজন 60 কেজি, তোমার ওজন 40 কেজি, 6 তলায় উঠতে তোমার বন্ধুর সময় লাগে 5 মিনিট, তোমার সময় লেগেছে 3 মিনিট, বা তোমারও 5 মিনিট সময় লেগেছে। তাহলে কার ক্ষমতা বেশি? হ্যাঁ, তোমার বন্ধুর ক্ষমতা বেশি, কারণ সে অনেক বেশি বোঝা নিয়ে, অনেক বেশি ওজন নিয়ে সে 6 তলা পর্যন্ত উঠেছে। তারও সময় লেগেছে যা, তোমারও সময় লেগেছে তাই। তোমার ওজন ছিল কিন্তু 40 কেজি, তার মানে সে তোমার সাথে বেশি আরো 20 কেজি ওজন নিয়ে কিন্তু 6 তলা পর্যন্ত উঠেছে। এজন্য ক্ষমতা কিন্তু তারই বেশি। আশা করি বুঝতে পারলে। এরকম অনুধাবন প্রশ্ন অনেক সময় আসে, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করা হয়। এরপর দেখো, এই যে বললাম ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে একটা অনুধাবন প্রশ্ন আসতে পারে 1 ওয়াট বলতে কি বোঝায়? 1 ওয়াট বলতে কি বোঝায়? যদি প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল কাজ হয়, সেটাকে আমরা বলছি 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে সেটাকে আমরা বলছি 1 ওয়াট। তাহলে শিক্ষার্থী যদি অনুধাবন প্রশ্ন হিসেবে যদি বলে 10 ওয়াট, 100 ওয়াট, যা ইচ্ছা যদি জিজ্ঞেস করে এত ওয়াট বলতে কি বোঝো, যেটা জিজ্ঞেস করবে তুমি শুধু বলবে 1 সেকেন্ডে এত জুল, ব্যাস। এটার জন্য তোমাকে অনুধাবন প্রশ্নের জন্য 2 মার্কস দিয়ে দিবে। তোমাকে প্রশ্ন আসতে পারে 100 জুল বৈদ্যুতিক বাল্বের গায়ে। আরেকটা প্রশ্ন হতে পারে যে বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট। আমরা বাসায় অনেক সময় বৈদ্যুতিক বাল্ব কিনে নিয়ে আসি না, এখানে কিন্তু ওয়াট লেখা থাকে, তাই না? খেয়াল করে দেখো, ওয়াট লেখা থাকে। তাহলে সেই ওয়াট বলতে কি বুঝো? সেই ওয়াট বলতে 100 ওয়াট বলতে বোঝায় যে বাল্বটি কি করেছে, প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় করেছে, প্রতি সেকেন্ডে তার 100 জুল শক্তি ব্যয় হয়েছে। তাহলে 100 ওয়াট বলতে কি বোঝায় এটা বুঝতে পারলে। এরপর দেখো, তোমাদের এখানে আরো কিছু জিনিস শিখে রাখতে হবে, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার সমান কি? 46 ওয়াট সমান 1 হর্স পাওয়ার। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, এগুলো জাস্ট তোমার মনে রাখার জন্য। এরপর দেখো শিক্ষার্থী, এরপর হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতার কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা হলো কোনো একটা যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে আমরা বলছি কর্মদক্ষতা। এটা কিন্তু এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো, কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করছি। এটা একটা গ্রিক লেটার, এটা হচ্ছে ইটা। কর্মদক্ষতা সমান লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা আর হচ্ছে মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা। এই যে কর্মদক্ষতা, এটা কিন্তু কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার সমান আমরা কি পাচ্ছি? লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা। এই দুইটার অনুপাতটাই হচ্ছে ইনটু 100%। এই অনুপাতটাই হচ্ছে কর্মদক্ষতা।
এটা খেয়াল করো, এটা কিন্তু দুইটা একই ধরনের রাশি, দুটাই যদি শক্তি বা দুটাই কিন্তু ক্ষমতার অনুপাত। এই জন্য কিন্তু কর্মদক্ষতার কোনো একক হয় না, কর্মদক্ষতার কোনো একক নেই। কেন? কারণ একই ধরনের দুটা রাশির অনুপাত হলে কিন্তু সেটার আর একক থাকে না। তাহলে কোনো যন্ত্রের এখানে প্রশ্ন আমি একটা দিয়েছি, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? এটার অ্যান্সার তুমি কিভাবে দিবে? এটার অ্যান্সার দিবে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় ওই ইঞ্জিনটিতে 100% শক্তি দেওয়া হয়েছিল, কিন্তু ওটাতে 60% শক্তি লাভ হয়েছে, বাকি 40% শক্তি অপচয় হয়েছে। এটা এতটুকু লিখলেই চলবে। এটাই হচ্ছে ওই যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায়। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো আরেকটি প্রশ্ন আছে, ক্ষমতা একটি লব্ধ রাশি, প্রমাণ করো। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে কাজ একটি লব্ধ রাশি, প্রমাণ করো। ঠিক একইভাবে ক্ষমতা একটি লব্ধ রাশি, এটা কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য তুমি বলবে কিভাবে যে ক্ষমতা একটি লব্ধ রাশি। কারণ কি? কারণ কি দেখো, কারণ হচ্ছে ক্ষমতাকে আমরা কিভাবে ভাঙি? ক্ষমতা সমান সমান, একটু আগে আমি লিখলাম ক্ষমতা সমান সমান কাজ ডিভাইডেড বাই কি? কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে এখন যদি আমি কাজকে ভাঙি, কাজ সমান সমান বল গুণন কি? বল গুণন সরণ, তাই না? আর এদিকে সময় নিচে আছে। তাহলে এখন দেখো বল গুণন সরণ, বলকে যদি এখন আবার আমি ভাঙি, তাহলে বলকে ভাঙলে কি হবে? ভর গুণন কি? ত্বরণ, তাই না? ভর গুণন ত্বরণ ইনটু সরণ এখানে থাকলো। এগুলো করার সময় আমরা কি প্রসেসে এগিয়ে যাই আমি কিন্তু তোমাদের শিখিয়েছি ক্লাসে, যে এই যে রাশিগুলোকে ভাঙতে ভাঙতে আমি মৌলিক রাশি পর্যন্ত একবারে ভেঙে নিয়ে আসব। যতক্ষণ না পর্যন্ত মৌলিক রাশিতে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি ভাঙবো। এখানে দেখো ভর মৌলিক পেয়ে গিয়েছি, ত্বরণ মৌলিক নয়, সরণ মৌলিক, সময় মৌলিক। তার মানে শুধু ত্বরণকে এখন ভাঙতে হবে। ভর এভাবেই থাকবে, ত্বরণ আমরা জানি বেগ ডিভাইডেড বাই কি? সময়, ঠিক আছে? আর এখানে সরণ আছে, আর এখানেও সময় আছে। তাহলে এখানে দেখো ভর গুণন বেগকে আবার আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। এখানে নিচে আবার 1 বাই সময় আছে, আর এখানে সরণ আছে, তাই না? তাহলে এখানে আবার সময় আছে। তাহলে সব ক্যালকুলেশন করলে কি পাই আমরা? দেখো সব ক্যালকুলেশন করলে আমরা পাই ভর গুণন সরণ স্কয়ার, সরণ ইনটু সময়, সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার, আর এদিকে নিচে আছে কি? সময়। তাহলে খেয়াল করো ভর গুণন এই সময়টা যদি উপরে যায় তাহলে কি হবে শিক্ষার্থী? নিচে আরেকটা সময় গুণ হবে, তাই না? সরণ আর নিচে সময়, এটা স্কয়ার আর এটা কিউব, তাই তো? এখন আমি শেষে কি লিখব? কেন ভর একটি ক্ষমতা একটি লব্ধ রাশি? কারণ ক্ষমতা এক বা একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত। এখানে ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। তার মানে দেখা যাচ্ছে এই যে ক্ষমতা, এটা কিন্তু তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। এই জন্য ভর একটা লব্ধ রাশি। এভাবে করে আমাদের উত্তরটা শেষ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো তোমাদের বাড়ির কাজ দিয়েছি আমি, কর্মদক্ষতা কাকে বলে? কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? এই দুইটা বাড়ির কাজ তুমি ফিজিক্সের বা HW খাতায় লিখে ভবনে তোমার অভিভাবক প্রত্যেক রবিবার জমা দিয়ে যাবে এবং রবিবার দিনই ভবন থেকে সংগ্রহ করবে। শিক্ষার্থী, এরপর অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।